সুপ্রিয় দর্শক সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিভিএন 24 টেলিভিশনের স্বাস্থ্য বিষয়ক বিশেষ আলোচনা অনুষ্ঠান টিভিএন ওয়েলনেস। অনুষ্ঠানটি বরাবরের মতো সম্প্রচারিত হচ্ছে নিউ ইয়র্কে টিভিএন 24 টেলিভিশন থেকে এবং আপনাদের সাথে আমি আছি ডক্টর হাফসা ইমাম। আজকের অনুষ্ঠানে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অসুখ নিয়ে এই মুহূর্তে আলোচনা করব। বিশ্বব্যাপী এই মুহূর্তে ডিজিজ অফ এমার্জেন্সি হিসাবে WHO ডিক্লেয়ার করেছে মাঙ্কি পক্স বা এমপক্স কে। আজকের অনুষ্ঠানে এই বিষয়ে আমরা ইনফরমেশন গুলো জেনে নিব, কি করে আমরা নিজেদেরকে প্রোটেক্ট করতে পারি এবং কোন অবস্থায় আমাদের ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত। যুক্তরাষ্ট্রে 2022 থেকে শুরু করে এই পর্যন্ত পজিটিভ মাঙ্কি কেস পাওয়া গিয়েছে 34,000। তার ভিতরে এ পর্যন্ত 68 পিপল মৃত্যুবরণ করেছে। সব থেকে বেশি হাইলি পপুলেটেড স্টেট গুলোর ভিতরে নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা এবং টেক্সাস সব থেকে বেশি অ্যাফেক্টেড হয়েছে। এই মুহূর্তে নিউ ইয়র্কে সব থেকে বেশি কেস 2024 সালে আমরা শনাক্ত করতে পেরেছি। তার ভিতরে 151 কেস প্রথম 4 মাসেই শুধুমাত্র নিউ ইয়র্কে পাওয়া গিয়েছে। যাদের ভিতরে হোমোসেক্সুয়ালিটি প্র্যাকটিসের অভ্যাস রয়েছে, বিশেষ করে মেন টু মেন ট্রান্সফরমেশন অনেক বেশি হাই, এবং একই সাথে HIV পজিটিভ পেশেন্টের ক্ষেত্রে দেখা গিয়েছে যে শুধুমাত্র 50%-এরও বেশি পজিটিভ পেশেন্ট HIV পজিটিভ যারা, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে। আজকের অনুষ্ঠানে এই বিষয়ে আমরা অনেক বিস্তারিত ইনফরমেশন জেনে নিব। আমাদের সাথে সরাসরি সংযুক্ত আছেন আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ডক্টর কানিজ নীলুফার বানু হিমি, ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট। ডক্টর বানু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। গুড ইভিনিং ডক্টর হাফসা ইমাম। আপনি আমাকে আবারও আমন্ত্রণ জানিয়েছেন TVN 24-এ। তার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ। TVN 24-এর দর্শক শ্রোতা সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা, সালাম এবং নিউ ইয়র্ক থেকে গুড ইভিনিং। ডক্টর বানু, আজকে অনুষ্ঠানে আমরা মাঙ্কি পক্স বা এমপক্স নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনার কাছে শুরুতে জানতে চাইবো যে আসলে এমপক্স বলতে আমরা কি বুঝে থাকি? মাঙ্কি পক্স এটা হচ্ছে একটা ভাইরাস। হ্যাঁ, তো অরিজিনালি যেটা হচ্ছে যে মাঙ্কিতে এটা মেইনলি হয় কিন্তু মাঙ্কিতে, সেজন্য নামটাও ওটা হয়েছে একটা ভাইরাস, যার বৈজ্ঞানিক নেম হচ্ছে অর্থোপক্স ভাইরাস। সরি, আমরা যেটা মেডিকেল টার্ম যেটা বলি অর্থোপক্স ভাইরাস, যেটা মাঙ্কি থেকে আসে। তো এটা অরিজিনালি কিন্তু মাঙ্কি থেকে মানুষের কাছে এসেছে কোনো না কোনো ভাবে। মাঙ্কির সাথে যদি কোনো ইনফেক্টেড মাঙ্কি যদি কেউ কন্ট্যাক্টে আসেন, সেখানে যদি মাঙ্কি যদি অসুস্থ থাকে, তখন ওখান থেকে মানুষের দেহে এটা সংক্রমিত হতে পারে এবং সেখান থেকে মানুষের দেহে এসেছে। তো আমরা যদি লক্ষ্য করি, এটা কিন্তু একটা নর্মালি কিন্তু এটা গ্লোবাল এটা ডিজিজ না। মেইনলি এটা সেন্ট্রাল এবং ওয়েস্ট আফ্রিকা, ওখানে আমরা এই যে মাঙ্কি পক্সটা দেখতে পাই ওখানে পপুলেশনের মধ্যে। এবং যারা ট্রাভেল করেন সাউথ আফ্রিকাতে, সরি সেন্ট্রাল এবং ওয়েস্ট আফ্রিকাতে যদি ট্রাভেল করেন এবং তাদের যদি ভ্যাকসিন না দেওয়া থাকে, যেটাকে আমরা সহজ ভাষায় স্মল পক্স বলি, তারা কিন্তু এই ভাইরাসটা সংক্রমিত হতে পারেন। কিন্তু এটার এখন আমরা বলতে পারি না যে এটা আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ, এটা পুরো বিশ্ব জুড়ে এটা ছড়িয়ে পড়েছে। আমরা জানি গত বছরও অনেকগুলি কেস আমরা শনাক্ত করেছিলাম, ট্রিটমেন্টও করা হয়েছিল, অনেক মানুষ এখান থেকে মারাও গিয়েছেন। আমাদের ডক্টর হাফসা ইমাম এ সম্পর্কে একটু উনি স্ট্যাটিস্টিক্সটা বলেছেন, তো আমি সেদিকে আর যাচ্ছি না। তো এবারেও আমরা দেখতে পাচ্ছি এবছরেও বিভিন্ন দেশে মাঙ্কি পক্সটা ছড়িয়ে পড়েছে। তো এটা শুধু আমরা কিন্তু ট্রাভেলার যারা, তাদের মধ্যে দেখতে পাচ্ছি না। কয়েকটা কেস এখানে আমাদের USA তে একটা কেস শনাক্ত হয়েছে, যিনি ইয়ে করেননি, উনি কিন্তু ট্রাভেল করেননি, কিন্তু ওনার মাঙ্কি পক্স দেখা দিয়েছে। তো এখান থেকে আমরা এখানে নতুন ভাবে USA, ইউরোপ, বিভিন্ন জায়গায়, অস্ট্রেলিয়া, হ্যাঁ, এখানে বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুতভাবে ছড়িয়ে পড়ছে। তো এটা আমাদের আবার একটা বেশ বড় ধরনের একটা কনসার্ন আমাদের, যে এই ডিজিজটাকে আমরা মোকাবেলা করতে হলে কিভাবে আমরা করব এবং কাদের মধ্যে যাচ্ছে কিভাবে আমরা প্রিভেনশন করব। তো এটা আবারও আমাদের সামনে একটা চ্যালেঞ্জ হিসেবে এসে যাচ্ছে। ডক্টর বানু, শুরুতে আপনার কাছে জানতে চাবো আরো যে আমরা দেখেছি যে মাঙ্কি পক্স এর জন্য স্মল পক্স এর ভ্যাকসিনটা রিকমেন্ড করা হয় এবং সেটা অনেকটাই প্রোটেকশন দিচ্ছে। তো এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে ভ্যাকসিনেশনের ব্যাপারে কোনো অ্যাডভাইস আপনারা দিচ্ছেন কিনা? ধন্যবাদ। হ্যাঁ, আমরা তো শুরু থেকেই বলছি যে ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার জন্য, এবং এটা ডিপার্টমেন্ট অফ হেলথ, ওখানে একটা লাইন আছে, ওখানে কল করলে
ওরা একটা অ্যাপয়েন্টমেন্ট দেয় এবং সেখানে সেই সময়ে ডিপার্টমেন্ট অফ হেলথের অনেকগুলি অফিস আছে, বিভিন্ন আমাদের বিভিন্ন বড় গুলিতে আছে, ব্রুকলিন, ব্রঙ্কস। আমি নিউ ইয়র্কের কথা বলছি, নিউ ইয়র্কের অনেক জায়গায় ডিপার্টমেন্ট অফ হেলথের অফিস রয়েছে এবং সেখানে অ্যাপয়েন্টমেন্ট করে আপনি যে মানে ওখানে গেলে ভ্যাকসিনটা সহজেই পাওয়া যাচ্ছে। এবং এছাড়াও যেহেতু এখন মাঙ্কি পক্সটা আবার আমরা দেখছি যে এটা ছড়িয়ে পড়ছে, তো সেজন্য আমাদের গভর্নমেন্ট থেকেও আরো ভ্যাকসিন তৈরি করার জন্য এটা নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা আশা করছি যে আরো অনেক ভ্যাকসিন এটা আরো চলে আসবে এবং সব মানুষের জন্য এটা এভেলেবল হয়ে যাবে খুব তাড়াতাড়ি। তো এটা পাওয়ার জন্য কিন্তু খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, জাস্ট ডিপার্টমেন্ট অফ হেলথ ওখানে কল করবেন এবং সেখান থেকে আপনি ভ্যাকসিনটা খুব সহজে নিয়ে আসতে পারবেন। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখেছি যে কোভিড এর সময় অনেক সময় অনেকেরই কিন্তু ভ্যাকসিনের প্রথম ডোজ বা দ্বিতীয় ডোজ নেওয়ার পরে অনেকেরই হয়তো বা নানা ধরনের সাইড এফেক্ট এক্সপেরিয়েন্স করছিলেন এবং তাদের ক্ষেত্রে বলা হতো যে আপনার পরবর্তী ডোজ গুলো আর কন্টিনিউ না করতে। তো সেক্ষেত্রে আপনার এই স্মল পক্স ভ্যাকসিনে কি কি কোনো কমন সাইড ইফেক্ট আমরা অবজার্ভ করতে কিনা? সাইড এফেক্টটা আমরা যারা নিয়েছে বেশিরভাগ মানুষ কিন্তু তেমন কোনো রিয়াকশন হয় নাই। তো প্রত্যেকটা ভ্যাকসিনেরই কিন্তু একটা সাইড এফেক্ট কিন্তু থাকে, যেমন সব 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 ভ্যাকসিনে থাকে এটা আমি বলবো না। যেমন ফ্লু ভ্যাকসিন নেওয়ার পরে সবার হয় না, কিছু মানে মানুষের মানে প্রায় less than 1% মানুষের কি হতে পারে, একটুখানি ফ্লু লাইক সিমটম হতে পারে যেটা 2-3 দিন পর্যন্ত থাকে এবং ট্রিটমেন্ট লাগে না, সিমটোমেটিক ট্রিটমেন্ট করলেই ভালো হয়ে যায়। তো আমরা কোভিড এর ব্যাপারেও দেখেছি বিভিন্ন ধরনের রিয়াকশন, বিভিন্ন কোভিড এর যে বিভিন্ন স্ট্রেন গুলি ছিল, যে বিভিন্ন ভ্যাকসিনের রিয়াকশন আমরা দেখেছি, কিন্তু এটা কিন্তু সহনীয় পর্যায়ে ছিল। অল্প কিছু মানুষ, এটা তো সব ভ্যাকসিনে হতে পারে, হ্যাঁ, যে অল্প কিছু মানুষের হয়তো একটু সিরিয়াস রিয়াকশন হয়। তো স্মল পক্স ভ্যাকসিনটাও প্রায় ওরকমই। আমরা যতটা দেখেছি এটা বেশিরভাগ মানুষের এটা শরীরে এটা সহনীয় পর্যায়ে আছে। তবে কিছু কিছু প্রত্যেকটা মানুষই তো ইন্ডিভিজুয়ালি আলাদা, তাদের ইমিউন সিস্টেম আলাদা। তো সেদিক থেকে বিচার করলে আমি বলবো যে এটা অনেকটাই সেফ ভ্যাকসিন, অন্যান্য ভ্যাকসিনের মতোই সেফ। কিছু মানুষের হয়তো বা রিয়াকশন হতে পারে, সেটা ডিপেন্ড করে ইন্ডিভিজুয়াল বডি এবং তার বডি ফাংশন এবং তার ইমিউন স্ট্যাটাসের উপরে ডিপেন্ড করে। তো এরকম কোনো কেস হলে অবশ্যই আপনি রিপোর্ট করবেন। আমাদের ডিপার্টমেন্ট অফ হেলথে যদি রিপোর্ট করেন তাহলে খুব সুবিধা হবে। আমাদের ডাটাগুলি আমাদের সিডিসিতে যেখানে সব ডাটাগুলি জমা হয় ওখানে জমা থাকবে এবং সেখান থেকে নিশ্চয়ই অদূর ভবিষ্যতে এটার উপরে আরো রিসার্চ করে, আরো সতর্কতা অবলম্বন করে আরো নতুন ধরনের সেফ ভ্যাকসিন তৈরি করার সুযোগ হবে। ওভারঅল বলা যায় যে অন্যান্য ভ্যাকসিনের মতোই এই ভ্যাকসিনটা, খুব বেশি ডিফারেন্ট না। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। মাঙ্কি পক্সের একজন পেশেন্টের ক্ষেত্রে কমনলি কি কি সিমটম গুলো আমরা অবজার্ভ করছি এবং কতদিনের ভিতরে কোন ধরনের সিমটম গুলো দেখা যাচ্ছে, এবং একজন পেশেন্ট কোন মুহূর্তে তার বুঝতে পারা উচিত যে দেরি না করে তিনি যেন অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হন? ধন্যবাদ। এটা খুব ইম্পর্টেন্ট। এটা ট্রিটমেন্টের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন প্রিভেনশনের জন্যও খুব গুরুত্বপূর্ণ। তো আমরা যখন দেখি এটা কিন্তু অনেকটা যেটা আমাদের যে চিকেন পক্স হয় না? যে ১ম দিকে একটু সর্দি কাশি হচ্ছে, ফ্লুর মতো একটু সিম্পটম হয়, গায়ে ব্যথা হচ্ছে, জ্বর হচ্ছে, মাথা ব্যথা করছে, হ্যাঁ? প্রচন্ড গায়ে ব্যথা করছে, ভালো লাগছে না, ফেটিগ যেটা বলা হয়, ম্যালেজ বা ফেটিগ ওটা বলা হয়, সেটা হচ্ছে। এবং তারপর দেখা যায় যে র‍্যাশ বেরিয়ে আসছে। ১ম দিকে দেখা যায় মুখে এবং ১ম এ কি হয়, একটু লাল স্পটের মতো হয়। সেটা থেকে একটু তারপরে একটা গোটার মতো হয় যেটা পানি ভর্তি মনে হয় এবং তারপরে ওটা আল্টিমেটলি কি হয় যে ওটা ওর মধ্যে একটা সাদা যেটা পাস এর মতো জমা হয়। তারপরে ওটা ড্রাই হয়ে যায়, স্ক্যাব হয়ে যায় এবং তারপরে এটা অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি এটা হিল হয়ে যায়। হ্যাঁ? তো ১ম এ দেখা যায় যে মুখে হচ্ছে, তারপরে হাতে, বিশেষ করে হাতের পাম যেটা হাতের তালু যেটা বলা হয়, এখানে এটাতে দেখা যায়, পায়ের যেটা নিচে সোল যেটা ওখানেও দেখা যায় এবং এটা গোটা, গোটা দেখা যায় যে শরীরের হাতের থেকে পায়ে এবং পুরা, তারপর আস্তে, আস্তে সেটা স্প্রেড করে অন্যান্য শরীরের যেকোনো জায়গায় ওটা স্প্রেড করতে পারে। ইভেন প্রাইভেট এরিয়াতে, জেনিটালিয়াতেও এগুলি র‍্যাশ গুলি দেখা যায় এবং যখন র‍্যাশটা দেখা যায় তখন মানুষের যে শরীরটা যেটা জ্বর হয়, উইকনেস লাগে। তাছাড়াও আরেকটা সিম্পটম হচ্ছে প্রচুর ইচিং হয়। যেমন চিকেন পক্স হলে মানুষের শরীর প্রচন্ড চুলকায়, ইচিং হয়। এটাতেও অনেকটা ইচিং হয়। তো এটা সাধারণত ১ থেকে ২ সপ্তাহ, ২ সপ্তাহ কখনো, কখনো ৪ সপ্তাহ পর্যন্ত এটা থাকতে পারে এবং আস্তে, আস্তে র‍্যাশ গুলি
এটা ওই যে পর্যায়ক্রমে এটা শরীরের সাথে মিলে যায় এবং তারপরে মানে মানুষের আস্তে আস্তে এটা ভালো ফিল করতে শুরু করে। কিন্তু কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা হচ্ছে যে সাধারণ একজন মানুষ যার ইমিউন সিস্টেমটা ইন্ট্যাক্ট আছে তার ক্ষেত্রে এই সিকোয়েন্সে দেখা যায় মোটামুটি যেটা স্মল পক্সের মতোই এটা হয়ে যায়। কিন্তু যাদের শরীরে অন্যান্য অসুস্থতা রয়েছে, বিশেষ করে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যারা এইচআইভি একটা ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, যেটা আমাদের নিউ ইয়র্কে অনেকে আছেন, অন্যান্য স্টেটেও আছেন। আর তারপর যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট এবং প্রেগনেন্ট মা, হ্যাঁ, তাদের ক্ষেত্রে এবং ছোট বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে অনেকটা সময় সিরিয়াসনেসটা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে যে সিমটম গুলি হয়, অনেক সময় এটা ব্রেনে এনসেফালাইটিস হয়, তখন মানুষ কমাতে চলে যেতে পারে। অনেক সময় যে গায়ে যে র্যাশ গুলি হচ্ছে ওটা যখন ফেটে যেতে শুরু করে, তখন অনেক সময় ইনফেকশন হয়ে, ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে ওখান থেকে সেপসিস হয়ে সেপটিক শকে চলে যেতে পারেন এবং মানে মানুষ মারাও যেতে পারেন, যেটা ডক্টর হাফসা ম্যাম বলেছেন। আমাদের বেশ কয়েকজন রোগী মারা গিয়েছেন এবং আমরা দেখবো যে এটার মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে হয়তো ইমিউনো কম্প্রোমাইজড পেশেন্ট অথবা প্রেগনেন্ট মাদার, এই গ্রুপের মধ্যে মর্টালিটি রেটটা একটু বেশি। তো সেজন্য খুব সতর্কতার সাথে যখন এই সিমটম গুলি দেখা দিবে, আমার অনুরোধ থাকবে আপনারা খুব তাড়াতাড়ি যতটা সম্ভব আপনার প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে যোগাযোগ করবেন এবং আপনি যথাসম্ভব টেস্টটা করে এটা শিওর হয়ে নেবেন যে এটা ওরকম কোনো মানে যে মাঙ্কি পক্স ইনফেকশনটা হয়েছে কিনা। সিমটম হলে তখনই চেক করলে তখনই ধরা পড়ে যাবে, খুব তাড়াতাড়ি এই টেস্টটা ধরা পড়ে যায়। ধন্যবাদ। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি তার শরীরে আনএক্সপেক্টেড র্যাশ বা গোটার মতো অবজার্ভ করেন এবং একই সাথে তার ইচিং বা চুলকানি থাকতেও পারে, নাও থাকতে পারে, তো এ ধরনের কোনো সিচুয়েশন এক্সপেরিয়েন্স করলে দেরি না করে সে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের শরণাপন্ন হবেন। আমরা আপনি বলছিলেন যে প্রেগন্যান্ট মাদারদের কথা, তো সেই বিষয়ে আরেকটু বিস্তারিত জানতে চাবো যে প্রেগন্যান্ট মাদারদের জন্য আসলে কি কি অ্যাডভাইস বা ইনফরমেশন গুলো জানা জরুরি এবং একই সাথে বাচ্চার ক্ষেত্রে কি এটা কোনো ট্রান্সপ্লাসেন্টাল ট্রান্সফরমেশন হওয়ার চান্স থাকে কিনা বা ব্রেস্ট ফিডিং এর থ্রুতে এটা কি ট্রান্সফর্ম হয় কিনা? ধন্যবাদ। এটা খুবই গুরুত্বপূর্ণ যে প্রেগনেন্ট মাদার, যেহেতু তাদেরকে আমরা হাই রিস্ক গ্রুপের মধ্যে ধরছি। তো প্রেগনেন্ট অবস্থায় হ্যাঁ, এক নাম্বার হচ্ছে যে মায়ের জন্য আমি যদি ২ ভাগে ভাগ করি, মা এবং বাচ্চা। তো মায়ের যদি মা যদি প্রেগনেন্ট অবস্থায় যদি তার মাঙ্কি পক্স হয়, তো এটা খুব সিভিয়ারিটিতে চলে যেতে পারে। এটা আমরা বলি যে সিভিয়ার ডিজিজ, যেটা ওখান থেকে অর্গান ডিসফাংশন, অন্যান্য এবং ব্রেনে যেটা আমরা বলি এনসেফালাইটিস, রেসপিরেটরি সিমটম গুলো বেশি হতে পারে। হ্যাঁ, সিরিয়াসনেসটা বেশি হতে পারে এবং মায়ের জীবন আম ঝুঁকিপূর্ণ হয়ে যায় এবং যদি ঠিক সময় মতো ট্রিটমেন্ট না করলে, টেক কেয়ার না করলে হয়তো মারা যেতেও পারেন। আমরা দেখি প্রেগন্যান্ট গ্রুপের মধ্যে মারা যেতে পারেন। এটা হচ্ছে মায়ের জন্যে। আর মা যদি ভ্যাকসিন থাকেন বা ভ্যাকসিনেটেড মা থাকেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিভিয়ারিটিটা আশা করা যায় যে সিভিয়ারিটিটা অনেক কম থাকবে এবং প্রপার ট্রিটমেন্ট করলে মা এবং বাচ্চা দুজনেই ভালো থাকবেন। এখন হচ্ছে মা যদি গর্ভাবস্থায় যখন প্রেগনেন্ট থাকেন, সে অবস্থায় যদি তার মাঙ্কি পক্সটা হয়, দেখা গেছে যে মায়ের থেকে বাচ্চার যে ইউটেরাসের থাকা অবস্থায়, প্রেগনেন্ট থাকা অবস্থায় এখান থেকে বাচ্চাতে সংক্রমিত হতে পারে, প্লাসেন্টা দিয়ে এটা পাস করতে পারে। যদি সেটা প্লাসেন্টা দিয়ে যদি পাস নাও করে, কিন্তু যখন এটা ডেলিভারির সময় যদি এটা নরমাল ভ্যাজাইনাল ডেলিভারি হয়, সেক্ষেত্রেও কিন্তু মায়ের জেনিটালিয়া বা তার স্কিনের যে সব লিশন আছে সেখান থেকে বাচ্চা সংক্রমিত হতে পারে এবং বাচ্চাতে এটা ট্রান্সফার হতে পারে এবং বাচ্চাদের জন্য সেটা মানে এই মাঙ্কি পক্সটা অত্যন্ত সিভিয়ার আর সিরিয়াস ইলনেস হতে পারে। আরেকটা হচ্ছে মায়ের গর্ভাবস্থায় যদি মাঙ্কি পক্সটা হয়, তাদের আমরা দেখেছি যে বেশ কয়েকটা কেস, অনেকগুলি কেস রিপোর্ট করা হয়েছে 2022 সাল থেকে এ পর্যন্ত, যে অনেক প্রেগনেন্ট মাদার তাদের মিসক্যারেজ হয়েছে। আবার অনেকের
ইন্ট্রাইউটেরাইন ডেথ, মানে বাচ্চা গর্ভাবস্থাতে মারা গেছে। আবার অনেক সময় দেখা গেছে যে প্রিটার্ম লেবার, মানে জন্মের সময়ের আগেই বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, তো এরকম আমরা অনেক কমপ্লিকেশনস আমরা দেখেছি প্রেগনেন্সিতে। তো প্রেগনেন্সিতে যে যেটা আমরা আলোচনা করছি তার পাশাপাশি যদি দেখি যে কোনো প্রেগনেন্ট মাদার, মানে এখন যদি এখনো প্রেগনেন্ট হন নাই কিন্তু খুব মানে প্ল্যান করছেন যে বাচ্চা নিবেন, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা ভ্যাকসিনটা নিয়ে নিবেন। কারণ ভ্যাকসিনটা অনেক ক্ষেত্রে এটা খুবই প্রোটেক্টিভ। এটা এটলিস্ট আপনার সিভিয়ারিটিটা এটা প্রোটেক্ট করবে। আরেকটা হচ্ছে, যদি গর্ভাবস্থায় যদি ধরা পড়ে এবং তিনি যদি ভ্যাকসিনেটেড না থাকেন, আপনি যত দ্রুত সম্ভব আপনার ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এবং প্রেগন্যান্সিতে যে ট্রিটমেন্ট গুলি আছে যত দ্রুত সম্ভব যদি ট্রিটমেন্টটা শুরু করেন, সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেরই ক্ষেত্রেই এটা খুব মানে উপকারী হবে এবং আশা করা যায় মা এবং বাচ্চা দুজনকেই আমরা সেভ করতে পারবো। আর তারপর বাচ্চার জন্মের পরে তো ট্রিটমেন্ট রয়েছে, মায়েরও ট্রিটমেন্ট রয়েছে। আমরা ট্রিটমেন্ট যখন আলোচনা করব তখন আমরা ট্রিটমেন্টটা ওভারঅল সবার জন্য আলাদা আলাদা করে আলোচনা করব। কিন্তু যেহেতু এটা লাইভ ভাইরাস, তো সেই জন্য প্রেগনেন্সিতে হয়তো ভ্যাকসিনটা দেওয়াটা, এটা এখনো বলা হচ্ছে যে কন্ট্রোভার্সিয়াল, যে প্রেগনেন্সিতে কি এই ভ্যাকসিনটা দেওয়া ঠিক হবে কি হবে না, কারণ এটা লাইভ ভাইরাস ভ্যাকসিন সেজন্য। কিন্তু অন্য ট্রিটমেন্ট রয়েছে, ট্যাবলেট রয়েছে, তারপরে ইমিউনোগ্লোবিন রয়েছে, এটা অন্য চিকিৎসা রয়েছে। তো যত দ্রুত সম্ভব আমরা যদি ট্রিটমেন্ট শুরু করতে পারি, সেক্ষেত্রে মা এবং বাচ্চা দুজনেই উপকৃত হবেন আশা করি। ধন্যবাদ। এবং একই সাথে আমি বলছিলাম যে ব্রেস্ট ফিডিং এর কথা, যদি মা ইনফেক্টেড হন সেক্ষেত্রে কি বাচ্চাকে ব্রেস্ট ফিড করাবেন কিনা। আমি দেখলাম যে এখন পর্যন্ত এটার উপরে রিসার্চ অনগোয়িং, এটা এখনো কনফার্ম না যে আসলে ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে কি ভাইরাসটি ট্রান্সফার হচ্ছে নাকি হচ্ছে না। তো সে অবস্থা থেকে আপনারা কি সাজেস্ট করছেন? আপনার কথা থেকেই, আপনি যেখানে শেষ করলেন আমি সেখান থেকেই শুরু করছি। যেহেতু আমাদের পুরা স্ট্যাটিস্টিক্সটা এখনো আমাদের হাতে নাই, সেজন্য বাচ্চার জন্য প্রিকশনটা সবচেয়ে বড় জিনিস। ছোট বাচ্চা যা মাত্র জন্মগ্রহণ করেছে, তো সেক্ষেত্রে মা সুস্থ না হয়ে ওঠা পর্যন্ত মানে বাচ্চার যদি ব্রেস্ট ফিডিংটা বন্ধ রাখা যায়, আর যখন আমাদের কাছে পুরা ডাটাটা চলে আসবে প্রেগনেন্সি ব্রেস্ট ফিডিং এর যে সেফটিনেসটা, তখন তখন তো আমরা ভালোভাবে সুন্দর করে বলতে পারবো। তো আমার মনে হয় যে প্রিভেনশন ইজ বেটার দেন দ্য কিওর। সো সেক্ষেত্রে মা যদি যতদিন সুস্থ না হন ততদিন পর্যন্ত যদি বুকের দুধ খাওয়ানো থেকে বাচ্চাকে দূরে রাখেন তাহলে খুব ভালো হবে। আর এছাড়াও আমি আরেকটু অ্যাড করতে যাচ্ছি, মা যখন অসুস্থ থাকেন তখন কিন্তু বাচ্চাকে আমাদের অবশ্যই মায়ের কাছ থেকে দূরে রাখতেই হবে। কারণ না হলে মায়ের কাছ থেকে এটা বাচ্চার কাছে চলে যাবে। যদি বাচ্চা মানে সংক্রমিত নাও হয়ে থাকেন, ধরেন সি সেকশন করে বাচ্চাকে ভূমিষ্ঠ করা হলো, তখন হয়তো বাচ্চার শরীরে ভাইরাসটা নাই, কিন্তু মায়ের যতক্ষণ পর্যন্ত মা ইনফেকশন থাকছে, তার শরীরে যতক্ষণ র্যাশ থাকছে, তখন যদি বাচ্চাকে আপনি মানে ব্রেস্ট ফিডিং করার জন্য বাচ্চাকে ধরলে তো বাচ্চার ওখান থেকে সংক্রমিত হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মা সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর তারপরে যদি আপনি ব্রেস্ট ফিডিং শুরু করেন, তা সেটা বাচ্চার জন্য আরো ভালো হবে। এটা মানে বাচ্চার প্রিভেনশনের জন্য খুব ভালো হবে বলে আমি আশা করি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা দেখতে পেলাম আমাদের আলোচনা থেকে যে মাঙ্কিপক্স যারা ইমিউনোসাপ্রেস বা যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণের থেকে কম, তাদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ। এবং একই সাথে দেখা যাচ্ছে যে যারা হোমোসেক্সুয়াল, বিশেষভাবে পুরুষদের ভিতরে এটি আরো বেশি সংক্রমিত হচ্ছে। এবং প্রেগনেন্ট ওমেন, যেহেতু প্রেগনেন্সিতেও মানুষ কিছুটা ইমিউনোসাপ্রেস হয়ে যায়, তো প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রেও এটা হচ্ছে। তো সে অবস্থা থেকে আসলে জানতে চাইবো যে আহ, আর কোন রিস্ক গ্রুপ কি আমরা দেখতে পাচ্ছি যাদের ক্ষেত্রে এটি হওয়ার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে? ধন্যবাদ। হ্যাঁ, আমাদের কমিউনিটিতে মানে আরো একটা মানে আমাদের হাই রিস্ক গ্রুপ রয়েছেন, যাদের অর্গান ট্রান্সপ্লান্ট করা আছে। তো অর্গান ট্রান্সপ্লান্ট করা হলে অনেক ওষুধ তাদেরকে খেতে হয় বা ওষুধ নিতে হয়, যেটা ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনস। বা আর এছাড়াও ট্রান্সপ্লান্ট ছাড়াও অনেক রোগী আছেন যারা বিভিন্ন কারণে ইমিউনোসাপ্রেসিভ মেডিকেশনস তাদের নিতে হয় বা খেতে হয়। তো তারা তাদের ইমিউন সিস্টেমটা সাপ্রেস থাকে এবং তাদের ক্ষেত্রে যদি মাঙ্কি পক্স হয়, এটা আমরা দেখেছি খুব দ্রুত এটা মানে মানে শরীরের সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং এটা সিভিয়ারিটিটা আমরা
এনাদেরকে বলতে পারি এই গ্রুপ পপুলেশনকে আমরা বলতে পারি হাই রিস্ক গ্রুপ, কারণ এটা খুব দ্রুত ছড়িয়ে পড়ে এবং খুব সিভিয়ারিটিতে চলে যেতে পারে, কমপ্লিকেশনস ডেভেলপ করতে পারে এবং পেশেন্ট মারাও যেতে পারেন। তো সেক্ষেত্রে যারা ট্রান্সপ্লান্ট এবং ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট, এইচআইভি, যারা বিভিন্ন ধরনের ইমিউনো সাপ্রেসিভ মেডিকেশন খাচ্ছেন বা নিচ্ছেন, তাদের ক্ষেত্রে আমাদের মানে আমাদের পক্ষ থেকে অনুরোধ থাকবে যে আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ভ্যাকসিনটা নিয়ে নেবেন। ভ্যাকসিনটা কিন্তু অনেকটাই আমাদেরকে অ্যাটলিস্ট সিভিয়ারিটি থেকে মানে প্রোটেক্ট করতে পারে, মাঙ্কি পক্সটাও প্রোটেক্ট করতে পারে। আর আরেকটা ইম্পর্টেন্ট একটা জিনিস আমি জাস্ট এখানে একটু হাইলাইট করতে চাচ্ছি, সেটা হচ্ছে যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট তারা কিন্তু অনেক অনেক ধরনের ওষুধ খেয়ে থাকেন, এবং আমাদের যে মাঙ্কি পক্সের যে ওষুধটা আমরা প্রেসক্রাইব করি, সেই ওষুধটার সঙ্গে কিন্তু অনেক ইমিউনো সাপ্রেসিভ মেডিকেশনের একটা ইন্টারাকশন হয়। তো সেই জন্য ওষুধটা সবাইকে দেওয়া যায় না। সিলেক্টিভ কিছু পেশেন্ট যাদের যে ওষুধটার ইন্টারাকশন ওটা সম্পূর্ণ চেক করার পরে যদি দেখা যায় যে উনি নিতে পারবেন তখন খেতে পারেন, কিন্তু অনেক ইমিউনো সাপ্রেসিভ মেডিকেশনের সাথে এটা ইন্টারাকশন হয়। তো সেই জন্য এনাদের যে যারা ট্রান্সপ্লান্ট পেশেন্ট আছে তাদের ক্ষেত্রে বলবো ভ্যাকসিনটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি যদি ভ্যাকসিন নেন তাহলে আপনার এই সিভিয়ারিটি প্লাস হয়তো মানে এটা প্রোটেকশনের জন্য অনেক ভালো হবে। তো এই গ্রুপ যারা আছেন তাদেরকে আমি অনুরোধ করব TVN24 এর মাধ্যমে আপনারা প্লিজ আপনাদের প্রাইমারি কেয়ারের সাথে যোগাযোগ করবেন এবং আপনাদের তার সঙ্গে পরামর্শ করে আপনি ডিপার্টমেন্ট অফ হেলথের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনটা যত দ্রুত সম্ভব নিয়ে নেবেন। কারণ ভ্যাকসিনটা শরীরে গেলে আমাদের কিন্তু ইমিডিয়েটলি আমরা তার এফেক্টটা পাই না, এটা এফেক্টটা পেতে প্রায় 2 সপ্তাহের মতো লেগে যায়। তো 2 সপ্তাহ এই সময়টা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা হাই রিস্ক গ্রুপ আছেন। তো আপনারা যত দ্রুত সম্ভব আপনারা ভ্যাকসিনটা নিয়ে নেবেন। আর এটা খুবই অ্যাভেলেবল, এটা এখন পাওয়া যাচ্ছে। আর আমাদের ওদের ভবিষ্যতে পেতেও অসুবিধা হবে না, কারণ গভর্নমেন্ট এ ব্যাপারে আরো ভ্যাকসিন প্রোডাকশনের জন্য অনুমতি দিয়েছেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। এবং একই সাথে আমি ভ্যাকসিনের যেটা দেখলাম সেখানে দেখলাম যে যারা পজিটিভ কেস হিসেবে ডিটেক্ট হচ্ছেন তাদের ভিতরে 75% পেশেন্টই হচ্ছে যারা আসলে আনভ্যাকসিনেটেড, এবং ভ্যাকসিনেটেড পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সিস্টেমিক ইলনেস তো ডেভেলপ করছে না, বা করলেও সেটা খুবই মাইল্ড বা অনেক বেশি ডিলেড। তো সেক্ষেত্রে আসলে ভ্যাকসিনটাই এই মুহূর্তে সকলের জন্য আমার মনে হয় নাম্বার 1 স্টেপ নিজেকে প্রোটেক্ট করতে। আমরা আরো অনেক বিস্তারিত ইনফরমেশন নিয়ে আপনার সাথে আলোচনায় আসছি। সুপ্রিয় দর্শক, চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, আমাদের সাথে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবার ফেরত আসছি আপনাদের সাথে মাঙ্কি পক্স ইনফেকশন আউটব্রেক আলোচনায়। আমাদের সাথে আছেন ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমি। ডক্টর বানু, আপনি বলছিলেন যে কারা বেশি রিস্ক গ্রুপ এবং ভ্যাকসিন কিভাবে আসলে এই ক্ষেত্রে অনেক বড় একটি রোল প্লে করছে। আমরা জানি যেহেতু এটি একটি ইনফেকশাস ডিজিজ আউটব্রেক, এবং আমরা দেখতে পাচ্ছি যে এটি মূলত আসলে বডি ফ্লুইড, প্লাজমা, স্যালাইভা এগুলোর থ্রুতে ছড়াচ্ছে, এমনকি স্কিন টু স্কিন টাচের থেকেও কিন্তু ইনফেকশনটি ছড়াচ্ছে। সেক্ষেত্রে কি মানে আমরা এটাকে ড্রপলেট হিসাবেও কি আমরা এটাকে ডিফাইন করছি? যদি কেউ কোথাও আনপ্রোটেক্টেড ভাবে হাঁচি দিচ্ছে, কাশি দিচ্ছে, তার স্যালাইভা থেকে যদি একটি স্পেস বা সারফেস ইনফেক্টেড হয়, এবং কেউ যদি যেভাবে করে কোভিড এর সময় আমরা বলেছি সে ধরনের কি সিচুয়েশন আমরা এটাকে ডিফাইন করছি কিনা, এবং একই সাথে আপনি পেশেন্টদেরকে ইন ডিটেলস কি অ্যাডভাইস করছেন নিজেকে প্রোটেক্ট করবার জন্য, ইনফেকশন স্প্রেড প্রিভেন্ট করবার জন্য? ধন্যবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আপনি করেছেন, যেটা দিয়ে আমরা ডিজিজটাকে প্রিভেন্ট করতে পারি। হ্যাঁ, আপনি যেটা বলেছেন, এটা ছড়াচ্ছে কিভাবে আমরা মানে জেনারেল যদি আমরা দেখি, ইন জেনারেল মানে সাধারণভাবে যখন একটা মানুষ যখন ইনফেক্টেড হচ্ছেন, আমি প্রথমে বলেছি সিমটমের মধ্যে তার কিন্তু যে রেসপিরেটরি সিমটমস যেটা থাকে, একটু হাঁচি কাশি এটা থাকে, জ্বর থাকে, মাথা ব্যথা থাকে, হ্যাঁ, রানী নোজের মতো একটু সিমটম হয়, তো হাঁচি কাশি দেন। তারপরে তো শরীরে যে র্যাশগুলি উঠছে, সেই র্যাশগুলি বিভিন্ন স্টেজে আলটিমেটলি এটা মানে একটা পাশচুল হয়ে তারপরে রাপচার হয়ে ওটা তারপর শুকিয়ে যাচ্ছে, স্ক্যাব তৈরি হচ্ছে। তো এই সময়টা
আপনি যেটা বললেন রেসপিরেটরির মাধ্যমে যেটা মানে হাঁচি কাশির মাধ্যমে ড্রপলেটের মাধ্যমে কি ছড়াতে পারে? হ্যাঁ, এটা ছড়াতে পারে। তো ড্রপলেটের মাধ্যমে যদি কেউ হাঁচি কাশি দেন, ওটা যদি কেউ ওটা ইনহেল করেন, ইভেন চোখের মধ্যে চোখের যে আমাদের পাতলা পর্দা আছে, যদি ড্রপলেট গুলি আমাদের চোখে এসে পড়ে, সেখান থেকেও কিন্তু আমাদের শরীরে এটা সংক্রমিত হতে পারে। আর কিন্তু মেইন যেটা মানে বেশিরভাগ যে ক্ষেত্রে যেটা ছড়ায় সেটা হচ্ছে যে শরীরের যে বডি ফ্লুইড যেটা যে ইয়েগুলো হচ্ছে লিশনস গুলি হচ্ছে, সেই লিশনস গুলি যখন ফেটে যাচ্ছে ওখান থেকে যে ফ্লুইড গুলি বেরোচ্ছে বের হয়, ওটার মধ্যে প্রচুর পরিমাণে ভাইরাস থাকে এবং ওটা যদি অন্য কোনো মানুষের শরীরের সংস্পর্শে আসে তখন কিন্তু সেটা উনি সেই মানুষটা সংক্রমিত হতে পারেন। আর আরেকটা হচ্ছে যে আপনি বলেছেন যে যারা হোমোসেক্সুয়াল যারা মানে অ্যানাল যেটা ম্যান মানে যারা যেসব মানুষ সেক্স প্র্যাকটিস করেন ম্যান টু ম্যান, তাদের ক্ষেত্রে কিন্তু খুব দ্রুত ছড়ায়। আমরা অনেক কেস দেখেছি বিশেষ করে ইয়াং জেনারেশনের মধ্যে যারা এমএসএম, আমরা সহজে এমএসএম বলি, তো ম্যান সেক্স উইথ ম্যান। তো এটা খুব সহজে, কারণ এটা এনাল এরিয়াতে অনেকের হচ্ছে, জেনিটাল এরিয়াতে হচ্ছে, এবং তার মাধ্যমে যেহেতু এখানে যে আমাদের যে শরীরের যে পর্দাগুলি থাকে খুব ডেলিকেট থাকে, পাতলা থাকে, খুব সহজেই এটা অল্প একটু সংস্পর্শে এটা সহজেই ফেটে যেতে পারে এবং সহজেই সংক্রমিত হতে পারে। তো সেজন্য আমরা এই গ্রুপের যে ইয়াং জেনারেশনের মধ্যে আমরা প্রচুর পরিমাণে আমরা এমএসএম গতবারে দেখেছি, এখনো দেখা যাচ্ছে স্ট্যাটিস্টিক্সে যে এমএসএম গ্রুপের মধ্যে এটা বেশি পরিমাণে সংক্রমিত হচ্ছে। শুধু তাই না, যদি অনেক সময় হেটারোসেক্সুয়াল ম্যান থেকে ফিমেল তাদের ক্ষেত্রেও যেতে পারে, যেহেতু এটা জেনিটাল এরিয়াতে এটা র্যাশগুলি অনেক সময় হচ্ছে। তো সেজন্য আমাদের যে আপনি যেটা বললেন প্রিকশনটা, আমি আবার আগে বলবো, প্রথম প্রিকশনটা হচ্ছে আমাদের ভ্যাকসিন। ভ্যাকসিনটা নিলে সেটা কিন্তু আমাদের জন্য শুধু একটা ইন্ডিভিজুয়াল লেভেলে না, সেই মানুষটা তার ফ্যামিলি লেভেলে, তারপর কমিউনিটি লেভেলে, তারপরে হচ্ছে দেশের লেভেলে, তারপরে ইন্টারন্যাশনাল লেভেলে, সব লেভেলে এটা প্রোটেকশনটা হচ্ছে, ওভারঅল প্রোটেকশনটা হচ্ছে, যার মাধ্যমে আমরা ভ্যাকসিনের মাধ্যমে কিন্তু স্মল পক্সকে মানে এখান থেকে এরাডিকেট করা সম্ভব হয়েছে। সেটা কারণ হচ্ছে একটা ভালো আমাদের ভ্যাকসিন ছিল সেজন্য। তো ভ্যাকসিনটা অত্যন্ত উপকারী এবং আপনি যেটা বললেন এটা খুবই সত্যি, যাদের ভ্যাকসিন নেওয়া আছে বেশিরভাগ মানুষের হচ্ছে না, হলেও খুবই মাইল্ড সিমটম হচ্ছে, মানে তারা বুঝতেও পারছে না যে এটা মাঙ্কি পক্স নাকি অন্য একটু জাস্ট একটু মানে কোল্ড সিমটম হয়েছে। হ্যাঁ, এত অল্প সিমটম হচ্ছে। এটা প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রেও অনেকটা প্রোটেক্টিভ, যে কোনো বয়সের যে কোনো ধরনের মানুষের জন্য ভ্যাকসিনটা অত্যন্ত উপকারী। তো এখন যদি কোনো মানুষ একজন মানুষ যদি পরিবারের একজন মানুষ যদি সংক্রমিত হন, তো আমাদের লক্ষ্য থাকবে দুইটা। একটা হচ্ছে যে আমি পেশেন্ট যিনি সংক্রমিত হয়েছেন অসুস্থ তার চিকিৎসা করা এবং তাকে ভালো করে তোলা যত দ্রুত সম্ভব, এবং একই সাথে আমাদেরকে পরিবারের অন্য মানুষদের যাতে সংক্রমিত না হয় সেটাও আমাদের খেয়াল করতে হবে। তো সেই জন্য প্রথমেই আহ, আপনি তো ডাক্তারের সঙ্গে আপনি যোগাযোগ করবেন, আপনার প্রাইমারি কেয়ার ডক্টরের সাথে যোগাযোগ করবেন, ওষুধ যত দ্রুত সম্ভব শুরু করবেন, অন্যান্য যে সমস্ত আপনার চিকিৎসা লাগবে সেগুলো শুরু করবেন, এবং যখন আপনি বাসাতে থাকেন তাহলে আপনাকে অবশ্যই একটা আইসোলেশন মেনটেন করতে হবে। ধরেন আপনার একটা রুম যদি আপনাকে আলাদা করে নিতে হবে, এবং সেখানে পরিবারের অন্যান্য লোকজনের যাওয়া আসাটা যতটা সম্ভব, আমি বলবো যে সেটা আপনার গায়ে যতদিন র্যাশ থাকবে এবং যেটা মানে অ্যাক্টিভ র্যাশ যেগুলো এখনো হচ্ছে ভেঙে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি আইসোলেশনটা মেনটেন করবেন। তারপর যদি কেউ আপনার ঘরে কোনোভাবে কোনোভাবে কোনো কিছু জিনিস যদি টাচ করে তাহলে অবশ্যই খালি হাতে টাচ করবেন না, গ্লোভস পরবেন। হ্যাঁ, মাস্ক পরলে, যেটা যদি উনি হাঁচি কাশি দিচ্ছেন যেটা ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে, সেজন্য মাস্ক পরে তারপরে আপনি অবশ্যই আপনি খালি মাস্ক ছাড়া কখনোই বের হবেন না, মাস্ক পরবেন, এবং হাঁচি কাশি দিলেও সেটা মাস্ক পরা থাকবে। এবং হ্যান্ড ওয়াশিংটা খুবই জরুরি। এটা কোনো কিছু যিনি কেয়ার গিভার যিনি টেক কেয়ার করবেন তাকে অবশ্যই এই প্রোটেকশন গুলি নিতে হবে। আর হসপিটালে তো এখানে বলা হচ্ছে পিপিই, যেটা আমরা সবসময় যেমন করোনার সময় পড়েছি, ঠিক একইভাবে, যেহেতু এটা চোখের ড্রপলেটের মাধ্যমে ছড়াতে পারে, গোগলসটা পরে নেওয়াটাও ভালো, হ্যাঁ, প্রোটেকশনের জন্য। তো পিপিই হসপিটালে যে রোগী যারা থাকেন তাদের জন্য তো আলাদা রুম
রুমের ব্যবস্থা থাকে সেখানে তাদেরকে সেভাবে আইসোলেশনে রাখা হয়, সেভাবে টেক কেয়ার করা হয় এবং ডক্টর নার্স যখন তাকে ভিজিট করেন তখন পিপিই পরে তারপরে ভিজিট করে এবং যখন ওই রুম থেকে বেরিয়ে আসবেন তখন হ্যান্ড ওয়াশিংটা খুবই দরকার। একইভাবে যারা বাসায় থাকবেন তাদের ক্ষেত্রে হ্যান্ড ওয়াশিংটা খুবই দরকার এবং পরিবারের বিশেষ করে যারা বয়স্ক মানুষ, ছোট বাচ্চা তাদের থেকে আপনার সম্পূর্ণ কিওর না হওয়া পর্যন্ত আপনি আইসোলেশনটা মেনটেন করবেন। আর যত দ্রুত সম্ভব ওষুধ শুরু করবেন কারণ এটা আপনার রোগের না হলে রোগ যেটা নরমালি যেটা দীর্ঘায়িত হয়ে যায় ওটাকে শর্ট করে দিবে। আপনি দ্রুত মানে অনেক দ্রুত আপনি সুস্থ হয়ে উঠবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি খুব চমৎকার করে বললেন যে প্রথম আমাদের ফার্স্ট স্টেপ অফ প্রিভেনশন কিন্তু আসলে ভ্যাকসিনেশন, এবং তারপরে আমাদের হ্যান্ড হাইজিন, ক্লিনলিনেস এবং আদার যেসব হাইজিন গুলো আছে সেগুলো প্রপারলি মেনে চলতে হবে, সেই প্রোটোকল গুলো ফলো করতে হবে। তারপরেও যদি কারো ইনফেকশন হয়ে যায়, কোনো পেশেন্ট যদি পজিটিভ ডায়াগনোস হন, সেক্ষেত্রে তাকে আইসোলেশন মেনটেন করতে হবে এবং বাড়িতে যতটা সম্ভব সবার থেকে নিজেকে সেপারেট রেখে, এবং যারা তাকে টেক কেয়ার করবেন তাদেরও প্রপার স্টেপ গুলো ফলো করতে হবে প্রিভেনশনের জন্য। এবং একই সাথে আমরা জানি যে কোভিড এর সময় কিন্তু আমরা জেনারেল পিপল যারা ইনফেক্টেড হননি সকলের জন্যই আমরা কিছু একটা অ্যাডভাইস প্রোভাইড করেছিলাম যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করা, পাবলিক গ্যাদারিং এ যাওয়া, খুব ক্রাউডেড এনভায়রনমেন্টে যাওয়া, এসব ব্যাপারে যে রেস্ট্রিকশন গুলো আমরা প্রোভাইড করেছিলাম। মাঙ্কি পক্স এর ক্ষেত্রে কি এই ধরনের অ্যাডভাইস আপনারা সাজেস্ট করছেন? অবশ্যই হ্যাঁ, খুব ভালো বলেছেন। এটা যে কমিউনিটি লেভেলে অবশ্যই এটা করতে হবে। কারণ আ আমি ধরে নিচ্ছি একজন মানুষের মাঙ্কি পক্স আছে। উনার শরীরের সব যে র‍্যাশ গুলি আছে, উনি যদি আপনার ডাক্তারের কাছে যেতে হচ্ছে, আপনাকে তো যেতে হবে না? ট্রান্সপোর্ট ইউজ করতে হবে। অনেক সময় পাবলিক ট্রান্সপোর্টেশন অনেক সিটিতে আছে। যেটা হচ্ছে মেইন হচ্ছে আমরা বেশিরভাগ মানুষ পাবলিক ট্রান্সপোর্ট যেটা আছে সেটা ইউজ করে। সেটা বাস হতে পারে, ট্যাক্সি হতে পারে, বা সাবওয়ে হতে পারে, ট্রেন হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা মানে সাজেশন করি যে আপনি কভার করবেন, প্রপার কভার করবেন। মানে সুন্দর করে মাথা থেকে একেবারে মুখটা কভার করে, তারপরে শরীরটা কভার করে এবং হাতে গ্লোভস পরে সতর্কতার সাথে আপনি যাবেন। আ যে এবং আপনি যেখানে আপনার সাথে যতদূর সম্ভব আপনি সংস্পর্শ যেটা এড়ানোর চেষ্টা করবেন এবং আপনি ধরেন আপনি ট্যাক্সিতে করে যাচ্ছেন, অবশ্যই আপনি সেই মানে যে ট্যাক্সিতে করে যাচ্ছেন তাকে বলবেন, তাহলে আপনি যখন নেমে যাবেন তখন উনি সিটটাকে প্রপারলি উনি ওয়াশ করতে পারবেন, ক্লিন করতে পারবেন। হ্যাঁ? তো যতটা সম্ভব আপনি পাবলিক প্লেসে যাওয়া থেকে বিরত থাকবেন এবং যতটা সম্ভব আপনি কোন ক্রাউডে যাবেন না এবং অন্যান্য জায়গায় অফিসে যতদিন আপনার গায়ে র‍্যাশ থাকবে এবং ওখান থেকে যে ফ্লুইডটা বের হতে থাকবে আপনি অফিস বা কাজের থেকে আ আম আপনি দূরত্ব রাখবেন। পরিবারের সঙ্গে দূরত্ব রাখবেন যার মাধ্যমে আমরা এটা প্রটেক্ট করতে পারি। যদি আপনার ট্রাভেল করতে হয় ইন্টারন্যাশনাল ট্রাভেল এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা যদি ফ্লাইটে যখন থাকি তখন এটা কিন্তু একটা ক্লোজ একটা এরিয়া। ওখানে যদি আপনি কাশি দেন বা বিভিন্ন জিনিস টাচ করেন, বাথরুমে যান বা অন্যান্য জিনিস টাচ করেন, সেখানে যে অন্য মানুষগুলি আছে ছোট থেকে শুরু করে সব বয়সের মানুষ তাদের কিন্তু সংক্রমিত হতে পারে। এক্ষেত্রে আপনি যদি আপনার ইন্টারন্যাশনাল মানে কোথাও যেতে হয়, আপনি অবশ্যই আপনি জানাবেন আপনার অসুস্থতার কথা এবং যতটা সম্ভব আপনি ট্রাভেলটা আপনি ক্যানসেল করবেন। যদি আপনার একান্তই যেতে হয় তাহলে অবশ্যই আপনি তাদের যারা ফ্লাইটের যারা আছেন, কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আপনি এটা ইনফর্ম করবেন এবং তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। তবে আমি আপনাদের কাছে অনুরোধ করব, হয়তো মানুষ অসুস্থ হলে কিন্তু সেটা তাদের জন্য একটা ব্যবস্থা তো থাকেই। হ্যাঁ? তো আপনি যথাসম্ভব আপনি ট্রাভেল করা থেকে বিরত থাকবেন। যথাসম্ভব আপনি পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবহার করা থেকে বিরত থাকবেন। গ্রোসারি করা, যেখানে মানুষের সংস্পর্শটা বেশি আসে, সেখান থেকে আপনি সুস্থ হয়ে না ওঠা পর্যন্ত আপনি এটা মেইনটেইন করবেন এবং আপনি ইনফর্ম করবেন। আপনি অবশ্যই ইনফর্ম করবেন আপনার প্রাইভেট আপনার যে প্রাইমারি কেয়ার ডক্টর আছেন। কারণ এটা রিপোর্টেবল ডিজিজ, এটা রিপোর্ট করতে হয় এবং এটা আপনি মানে এখান থেকে আপনি অবশ্যই রিপোর্ট করবেন। আপনি বাসায় থাকলেও আপনি রিপোর্ট করবেন। আর যতটা সম্ভব সতর্কতা এভাবেই কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। একজন মানুষের থেকে আরেকজন মানুষ বা একজন মানুষের থেকে পরিবারের অন্যান্য মানুষের থেকে আমরা যদি প্রপার প্রিকশন নেই তাহলে এটা আমরা প্রিভেন্ট করা সম্ভব।
অসংখ্য ধন্যবাদ। আমরা জানি যে মাঙ্কিপক্স নিয়ে অনেকে অ্যাডমিটেড হচ্ছেন হসপিটালে, অনেকে হয়তো বা আবার বাসায় স্টে করছেন। তো পেশেন্ট কেয়ারের ক্ষেত্রে আপনারা কি ইন জেনারেল কিছু ড্রাইভ করছেন কিনা, যারা স্পেশালি যারা বাসায় স্টে করছেন? এক্ষেত্রে অবশ্যই যাদের মানে ওষুধ রয়েছে আমরা এখন বলছি যে ৩ টা যদি যারা অসুস্থ হচ্ছেন, আমি ধরে নিচ্ছি যে একজন মানুষ অসুস্থ, তার র‍্যাশ আছে, সিম্পটম আছে কিন্তু এত বেশি সিরিয়াস না। তাকে মানে কোনো রেসপিরেটরি সিম্পটম নাই। তার ধরেন কোনো সেপসিস বা সেপটিক এগুলি এটা হয় নাই। কিন্তু জাস্ট মানে র‍্যাশ আছে, জ্বর মানে ফিভার আছে বা অন্যান্য সিম্পটম আছে, মাইল্ড সিম্পটম আছে। সেক্ষেত্রে আমরা হসপিটালে তাদেরকে আমাদের রাখার দরকার হয় না। তাদেরকে আমরা বাসায় পাঠিয়ে দেই এবং সেখানে আমরা যে ওরাল যে আ ওষুধটা আছে যেটা বলা হয় টেকোভিরিম্যাট, এটা 14 ডেজ খেতে হয়। ওটা প্রেসক্রিপশন করে ওটা তাদেরকে দিয়ে দেওয়া হয় এবং ভ্যাকসিনটাও বলা হচ্ছে যে যাদের আর সিম্পটম শুরু হয়, শুরুর দিকেও ভ্যাকসিনটা দেওয়া যায় এবং এক্ষেত্রে দেখা গেছে যারা মানে শুরুর দিকে যাদেরকে ভ্যাকসিনটা দেওয়া হয়েছে, তাদের সিভিয়ারিটি অনেক ভালো এবং তাদের রিকভারি ফেজটাও খুব তাড়াতাড়ি হয়। আর তারপরে যদি দরকার হয় মানে বিশেষ করে এটা হচ্ছে যে একজন সাধারণ মানুষ ধরেন একজন ইয়াং মানুষ তার অন্য কোনো সমস্যা নাই। তাদের ক্ষেত্রে হোম ম্যানেজমেন্ট করা সম্ভব। কিন্তু যারা একটু সিরিয়াস থাকেন বা আ যাদের ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট কিন্তু ইয়ে আছে আম আ স্টেবল আছেন মানে ক্লিনিক্যালি স্টেবল কিন্তু ইমিউনো কম্প্রোমাইজ মানে আমি ধরে নিচ্ছি এইচআইভি পেশেন্ট। ঠিক আছে? তো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে যে যেহেতু এদের সিভিয়ারিটিতে যেকোনো সময় টার্ন নিতে পারে, তো ইমিউনোগ্লোবিউলিনটা তাদের ক্ষেত্রেও মানে ভ্যাকসিন যদি তারা ভ্যাকসিনেটেড না থাকে তাহলে ভ্যাকসিন, তারপরে যে টেকোভিরিম্যাট যে ট্যাবলেটটা 14 ডেজ প্লাস আপনাকে ইমিউনোগ্লোবিউলিনটা দিলে দেখা গেছে যে দ্রুত মানে তারা সেরে উঠবেন। আর ট্রান্সপ্লান্ট পেশেন্টের ক্ষেত্রে তো বলাই হচ্ছে যে ইমিউনোগ্লোবিউলিনটা দেওয়ার জন্যে এবং যেহেতু তাদের সিরিয়াসনেস মানে যেকোনো সময় টার্ন নিতে পারে তো বেশিরভাগ ক্ষেত্রে এটা ডিপেন্ড করে পেশেন্টের স্ট্যাটাসের উপরে, তার সিভিয়ারিটির উপরে আমরা সেটা হসপিটালে ম্যানেজ করব নাকি বাসায় ম্যানেজ করব। তো অনেক সময় প্রিলিমিনারি ট্রিটমেন্ট দিয়ে পেশেন্ট যদি স্টেবল থাকেন, ইমিউনোগ্লোবুলিন দিয়ে তারপরে ওষুধ দিয়ে তাদেরকে যদি স্টেবল থাকে তো বাসায় পাঠিয়ে দেওয়া হয়। কারণ এটা মানে বাসায় যে হোম পরিবেশে মানুষ ভালো ফিল করে এবং খুব তাড়াতাড়ি দেখা যায় যে হসপিটালের থেকেই বরং দ্রুত ভালো হয়ে ওঠেন। কিন্তু যাদের সিরিয়াস থাকেন বিশেষ করে প্রেগন্যান্ট পেশেন্ট যদি থাকেন তো তাদেরকে অনেক সময় হসপিটালে রেখে ট্রিটমেন্ট করতে হয় এবং অবজারভেশন এ রাখা অনেক সময় দরকার হয় কারণ মা এবং বেবি দুজনকেই টেক কেয়ার করতে হয়। এভাবে আরকি আমরা তো অনেক পেশেন্টকে আমরা দেখেছি গতবার। আ তাদেরকে হসপিটালে ১ দিন বা ২ দিন রেখে যখন দেখা গেল ওর মানে মানে স্টেবল তখন তাদেরকে প্রেসক্রিপশনটা করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যখন তার র‍্যাশটা সেরে গেছে তখন আবার সে প্রাইমারি কেয়ার ডক্টরের কাছে গিয়ে আবার সেটা ফলো আপ করে এসছে এবং পরে ভ্যাকসিনটাও নিয়ে নিয়েছে। এখন তারা ভালো আছে। অনেকের আবার ডিসফিগারিং ইয়ে হয়ে যাচ্ছে, স্কার হয়ে গেছে পার্মানেন্ট একেবারে ফেস থেকে যখন আমরা অনেক আগে ছোটবেলায় দেখেছি যাদেরকে স্মল পক্স হয়েছিল মানে আমাদের দাদা বা বড় যারা আছেন তো তাদের শরীরে অনেক দেখা গেছে যে ডিসফিগারিং কিছু স্কার একদম মাথা থেকে পা পর্যন্ত। তো অনেকের এটা হয়ে যাচ্ছে। অনেকের মানে পক্সটা হয়ে মাঙ্কি পক্সটা হওয়ার পরে হচ্ছে। সবার হচ্ছে না। এটা মানে কয়েকজনের হচ্ছে। তো আ ম্যানেজমেন্টটা আমাদের খুব বেশি মানে ইয়ে না, খুব দুরূহ ব্যাপার না। খুব সহজে ম্যানেজেবল এবং এটা হসপিটালেও করা যাচ্ছে, বাসাতেও করা যাচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা চলে এসেছি আলোচনার শেষ পর্যায়ে। সুপ্রিয় দর্শক, আমরা এতক্ষণ আমাদের বিশেষজ্ঞ চিকিৎসক ইনফেকশাস ডিজিজ স্পেশালিস্ট ডক্টর কানিজ নীলুফার বানু হিমির কাছ থেকে বিস্তারিত জানতে পারলাম মাঙ্কি পক্স এর বিভিন্ন সাইন সিম্পটম এবং ট্রিটমেন্ট প্রিভেনশন সম্পর্কে। কি করলে আমরা নিজেকে প্রিভেন্ট করতে পারবো এবং কি করলে আমরা দ্রুত সুস্থ হয়ে যেতে পারবো। ডক্টর বানু, আপনার অত্যন্ত মূল্যবান ইনফরমেশন এবং গুরুত্বপূর্ণ আলোচনা এবং সময়ের জন্য টিভিএন 24 এর পক্ষ থেকে আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আপনাকেও অনেক, অনেক ধন্যবাদ। আ আপনাকে অনেকবারই বলেছি, বরাবরের মতো আবারও বলছি টিভিএন 24 আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা। আমার মনে হয় এখানে এসে আমি দর্শক শ্রোতাদের সাথে মানে যোগাযোগ করতে পারি। তাদের সাথে আমাদের যে আদান-প্রদান করতে পারি, বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি। তো এটা আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা। আপনাকে অনেক, অনেক ধন্যবাদ। আপনি আমাকে আমন্ত্রণ করেছেন এবং আমরা যে একটা বিষয় নিয়ে এখানে আলোচনা করতে
করলাম। আশা করি এখান থেকে আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তারা উপকৃত হবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দিতে। যতটা সম্ভব যতটা ইনফরমেশন আমরা দিতে পারবো আশা করি টিভিএন 24 এর মাধ্যমে আপনাদের সাথে আবারও এসে আপনাদের সাথে যোগাযোগ হবে এবং আপনাদের যতটা সম্ভব আমরা চেষ্টা করব ইনফরমেশন গুলি কমিউনিটি লেভেলে সবার লেভেলে পৌঁছে দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেকে প্রোটেকশন করবেন। অন্য যারা আছেন পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আর সুন্দর থাকবেন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, দেরি না করে আসুন সকলেই মাঙ্কিপক্সের ভ্যাকসিনটি দ্রুত নিয়ে নেই এবং অবশ্যই হাইজিন সিস্টেম গুলো ফলো করি। ধন্যবাদ। সকলে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।